গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ। বাড়ি বসিয়া লিখিতেছিলাম। সকালবেলাটায় কে আসিয়া ডাকিল, জ্যাঠামশাই। এক মনে লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, এই আমি, হাজু। হাজু? কে হাজু? বাহিরে আসিলাম। একটি 16-17 বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে লইয়া দাঁড়াইয়া আছে। চিনিলাম না। গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। বলিলাম, কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলিল, আমার বাবার নাম রামচরণ বোষ্টম। এইবার চিনিলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর 5-6 হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে, সে সংবাদও রাখি, কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না। তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম। বলিলাম, ও তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ি কোথায়? আলোপুর। বেশ বেশ, এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাকো। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এইছি জ্যাঠামশাই, আপনি লোক রাখবেন? লোক? না, লোক তো আছে গয়লা বউ, আর লোকের দরকার নেই তো। কেন, কে থাকবে? আমিই থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুরবাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামাতে আমার দরকার কি? লেখার দেরি হইয়া যাইতেছে। সোজাসুজি বলিলাম, না, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল, চাল লইয়া চলিয়া গিয়াছে। মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম। হঠাৎ একদিন দেখি রায়েদের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরা তরমুজ খাইতেছে। যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে, হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য, এবং ওই কথাটা আমার মনে আসিল। অতি মলিন বস্ত্র পরিধানে, ছেলেটি ওর সঙ্গে নাই। পাশে পৈঠার উপরে 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসী উৎসর্গ ছিল, এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত। কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। 2 বেলা ভাত জোটে না। চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে, লইয়া যাইবার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বোষ্টমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করিয়া 2টি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ 1 বছর। মা কোথা হইতে চালাইবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলিল, হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না, ও চোর। চোর? কি রকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়। দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খায়। কেবল খাবো আর খাবো। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে দেখে না? সে নিজে পাই না পেট চালাতি, ওকে বলেছে আমি কনে পাবো,
তুই নিজেরটা নিজে করে খা, তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে। সেই হইতে মেয়েটির ওপর আমার দয়া হইল। যখনই বাড়ি আসিত চাল বা ডাল 2-4টা পয়সা দিতাম। বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে। মাসখানিক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ মাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম। দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। ব্যাপার কি শুনিলাম, মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই। তাহার হাতে একটা ঘটি ছিল, সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে। রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডাকাইয়া পাঠাইলাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল। জিজ্ঞাসা করিলাম, মধু, তুমি ওকে মেরেছ? হ্যাঁ দাদা, একঘা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ও একটি আস্ত চোর। শুনুন, আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোঁচড় ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়াটা। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদা, মেরেছি এক চড়। আপনার কাছে মিথ্যে বলবো না। না, খুব অন্যায় করেছ, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, ওসব কি ইতরের মতো কাণ্ড। ছি, যাও, ওর কি নিয়ে রেখেছ ফেরত দাওগে, যাও। হাজুকে বলিয়া দিলাম সে আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায়। এই সময় আকাল শুরু হয়ে গেল। ধান চাল বাজারে মেলে না, ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়াল পাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে। আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল, এই যে জ্যাঠামশাই, যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজিতেছে। আমি একটু বিরক্তির সহিত বলিলাম, কি? এই আপনাদের বাড়িও যাব। বেশ, আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ, বুঝলি? হাজু খুব খুশি, খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁঠাল তলার ছায়া রোয়াকে যে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। স্ত্রীকে বলিয়া দিলাম, একটু মাছটা বেশি করে দিয়ে ওকে খাওয়াও। একদিন বৈষ্ণবপাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ি যায় না কেন? ওকে নেয় না ওর স্বামী। কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধের সর বসবার জো নেই কড়ায়, সব চুরি করে খাবে, তাই তাড়িয়ে দিয়েছে। এই শুধু দোষ, আর কিছু না? এই তো শুনেছি, আর তো কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে? তারা তেমনই। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না। একদিন তাদের পাড়ার বৈষ্ণব বউ বলিল, শুনেছেন কাণ্ড? কি? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগাঁয়ে গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হইলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া। এখানে এ ব্যাপার শেষ হইয়া যাইত, কারণ গ্রামে সব সময়ে থাকিও না, থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না। 50-এর মন্বন্তর চলিয়া গেল। পথের পাশে এখানে ওখানে আজও 2-একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে। এ জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল, আর ফিরিয়া যায় নাই।
পৌষ মাসের দিন, খুব শীত পড়িয়াছে। মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি। ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি। এমন সময় কে ডাকিল, ও জ্যাঠামশাই। বলিলাম, কে? এই যে আমি। আধো অন্ধকার গলি পথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম। একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে। আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম। কাছে গিয়া বলিলাম, কে? বারে, চিনতে পারলেন না? আমি হাজু। হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু। বলিলাম, কে হাজু? সে হাসিয়া বলিল, আপনাদের গাঁয়ের। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরের নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা ঘটে। গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল, আসুন না দয়া করে আমার ঘরে। না, এখন যেতে পারবো না, সময় নেই। কেন, কি করবেন? বাড়ি যাব। সে আবদারের সুরে বলিল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে। আসুন। কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে। নিচু রোয়াক খড়ছাওয়া, রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তপোষের উপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে। একখানা ছোট জলচৌকির ওপর খান কতক পিতল কাঁসার বাসন রেড়ি তেলের প্রদীপ অল্প আলোয় ঝকঝক করিতেছে। মেঝেতে একটা পুরনো মাদুর পাতা। বোষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম। ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া, একটা হুঁকো, টিকে তামাকের মালসা, আরও কি কি। হাজু গর্বের স্বরে বলিল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ। হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল, পা ধুয়ে নিন। কেন, পা ধোয়ার কোনো দরকার এখন দেখছি নে, আমি এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই। এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর গা ঘিন ঘিন করিয়া উঠিল। বলিলাম, না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল, তা হবে না, সে আমি শুনছি নে, কিছুতেই শুনব না, বসুন। তাহার পর সে উঠিয়া জলচৌকি হইতে একটা চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবে, এতে চা করতে শিখেছি। ড্রেসডেন চাইনা নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মন সন্তুষ্টির জন্য বলিলাম, বেশ জিনিস, বাহ। ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল। একখানা আয়না, একটা টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটো ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, সে এসব কিনে আছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না।
এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না। যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হইতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কাল ও ছিল ভিকারিনী, আজ ও পথে আসিয়া ওপর অন্নপ্রস্থের সমস্যা ঘটিয়াছে। কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল, আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে। নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিচে, যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালার চা পান করে নাই। ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে। তাহাকে তুচ্ছ করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করিয়া আনিল, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল। সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল। এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই, এমন বাড়িতে। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল চোখের দিকে চাহিয়া পাত্রে অবশিষ্ট কিছুই রাখিলাম না। হাজু খুব খুশি হইয়াছে, তাহার মুখের ভাবে বুঝিলাম। বলিল, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই, পাড়া গিয়ে চা, না গন্ধ না আস্বাদ। বলিলাম, কোথাকার চা? এই বাজারের। তুই নিজে চা খাস? দুটি বেলা। চা না খেলে সকালে কোনো কাজ করতে পারি নে জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু! ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল। রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিবাইতেছে। সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। বলিলাম, তাহলে এখন উঠি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজু দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা। গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল। বলিল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন, লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম। কার হাতে দিয়ে দিলি? বিনোদ গোয়ালা এসেছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এখানে নিয়ে আসব। সেখানে খেতে পড়তে পারছে না, এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচেদ্দা হলো। সিঙেরা বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টার দোকানদার, অমন আলুর দম কখনো খায়নি। এই এত বড় বড় এক একটা আলু, আর কত রকমের মশলা। আপনি একটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, খেয়ে দেখবেন। না, ইহার সরলতা দেখিয়াও হাসি পায়, রাগ হয় না ইহার উপর। বলিলাম, না, আমি এখন যাচ্ছি, আর ওই টাকাটা আমি নিয়ে যাব না, তুমি মানি অর্ডার করে পাঠালেও পারো। অন্য লোকে দেবে কি না দেবে, বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কি? হাজুরে সন্দেহ মনে ওঠে নাই এতদিন। বলিল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা জিনিসটা তো এর হাতে পাঠিয়ে দিই মাকে। মা পায় কি না পায় তা কি জানি। এ পর্যন্ত কত টাকা দিয়েছ? তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার কি তা ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল। বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে। বলিলাম, আচ্ছা,
দে সেই 5টা টাকা, চলি। আবার আসবেন জ্যাঠামশাই? বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা 5টা তাহার হাতে দিলাম। জিজ্ঞাসা করিলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হইয়া বলিল, কই না, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম, কিন্তু তা করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে। বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে। কি গরজ আমার। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।